বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আশা করি যারা আমার ভিডিওটি দেখছেন, ছোট্ট ভিডিও করছি, সবাই দেখবেন। গত পরশুদিন ডাকসু নির্বাচন হওয়ার পরে অনেকেই রাজনীতিতে নতুন করে হিসাব নিকাশ করছেন। অনেকেই মনে করেন জামায়াত ইসলাম আগামী রাজনীতিতে ফ্যাক্টর হয়ে উঠবে, তাদের সেই সাংগঠনিক শক্তি হয়ে গেছে। কিন্তু আমি তা মনে করি না। এদেশের রাজনীতিতে বৃহৎ দল আওয়ামী লীগ, বিএনপি, এরপরের তৃতীয় দল হিসাবে জনগণের মাঝে বিগত 35 বছর অবস্থান করছে জাতীয় দল। জামাত কখনো এদের ধারে কাছে আসতে পারে না, এই তিনটি দলের ধারে কাছে আসতে পারে না ভোটের মাঠে। তাদের কিছু কৌশল, এটা অনেকটা আমাদের সমাজে আছে, এটা মুনাফেকের মতো। তাদের যারা নির্বাচিত হয়েছে এরা শেখ হাসিনা পুরো আমলটা ছাত্রলীগ করেছে এবং শেখ হাসিনার পতন হওয়ার পরে এরা সেখান থেকে বেরিয়ে আসছে, এসে বলে আমরা ছাত্রলীগ না, আমরা ছাত্র শিবির। যখন 5ই আগস্টের পরে শেখ হাসিনার পতন হলো, উনি দেশ থেকে চলে গেলেন। দলের শীর্ষ নেতারাও প্রায় দেশের বাইরে চলে গেলেন, কিছু আত্মগোপনে গেলেন এবং নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেল। আওয়ামী লীগের বিরুদ্ধে একটি বিশাল বিক্ষোভ মানুষের মনে দানা বাঁধতে শুরু করলো। ঠিক ওই মুহূর্তে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান উনি বললেন আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি। আসলে এটা আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া না। জামায়াত ইসলাম ধরে নিয়েছে আওয়ামী লীগ আর আসতে পারবে না। যদি আমরা এই সুরে কথা বলি তাহলে আওয়ামী লীগের সাধারণ ভোটারদের একটা সেন্টিমেন্ট আমরা আদায় করতে পারব, সেই কৌশলেই ওনারা এটা করেছেন। কিন্তু যখন আবার মাঠের হিসেব দেখলেন তাদেরকে যা আওয়ামী লীগ বিশ্বাস নাও করতে পারে, তখন তারা আবার আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে আন্দোলন নামলেন। কিন্তু সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করল। কিন্তু মজার বিষয় হলো তাৎক্ষণিক নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দিল এবং প্রতীককে নির্বাচন কমিশন থেকে সরিয়ে দিল। সরকার তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই, নিবন্ধন বাতিল করে নাই, সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করছে। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশনের এই পদক্ষেপটা আমার দৃষ্টিতে সঠিক হয় না। যাই হোক, ঢাকাতে বঙ্গবন্ধুর যে বাড়ি 32 নম্বর, এইটা বিএনপি লোকজন জড়িত ছিল। এটার মূল নায়ক ছিল জামাত এবং তাদের যে বিদেশে অবস্থানরত ইউটিউবার, তারা মূলত তাদের ইন্ধনে 32 নম্বরটা ঘুরিয়ে দেওয়া হলো। পরের বছর আবার সেই 32 নম্বর উল্লাস করলো, কিন্তু কৌশলে জামাত সেখানে যায়নি। বিএনপির কর্মীরা সেখানে গিয়েছে এবং তারেক রহমান নামে স্লোগান দিয়েছে। এখানে জামাতের যে নির্বাচনের ফলাফলটা, এটা আমি মনে করি বিএনপির ভুল রাজনীতি। আমার এই কথাটা বললে বিএনপির অনেক বন্ধুরা রাগ করেন। নিষিদ্ধের রাজনীতি যে কখনো ভালো হয় না সেটা আরেকবার প্রমাণিত হল। যে দেশে যারা দেশের স্বাধীনতা মানে না, যারা দেশের জন্ম মানে না, যারা বাংলাদেশকে স্বীকার করে না, যারা 71 তাদের ভূমিকার জন্য এখনও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে না, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রেজাল্ট নেবে। গতকালকে মির্জা আব্বাস, বিএনপির প্রথম সারির নেতা, উনি বললেন ছাত্রলীগ শিবিরকে ভোট দিয়েছে। আমি খুব আশ্চর্য হলাম। ছাত্রলীগ কখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকলো আর কখন ভোট দিল আর কখন বেরিয়ে গেল, সেটা আমার মাথায় আসতেছে না। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, যারা ভোট দিয়েছেন, যারা সাংবাদিক ছিলেন, কারো ক্যামেরায় এই পর্যন্ত আসে নাই, কারো ভিডিওতে এই পর্যন্ত আসে নাই কোনো ছাত্রলীগের নেতাকে, ছাত্রলীগের সমর্থকদেরকে ভোটের মাঠে দেখা গেছে। এই ভোটগুলা আমার কাছে অনেকটা ভুতুরে ভোটের মতো মনে হয়। আমি আশ্চর্য হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটের এই হিসেব নিকেশ, ভোট কাস্টিং, ব্যবধান এবং কাস্টিংয়ের হার, আমি খুব অবাক হয়েছি। 5 তারিখে পরে বিএনপি যে রাজনীতিটা করছে সেটা তারা বিভিন্ন লঞ্চ ঘাট দখল করতে গেছে, বাস স্ট্যান্ড দখল করতে গেছে, তারা বিভিন্ন চাঁদাবাজিতে জড়িয়েছে, যেটা নিয়ে প্রকাশ্যে রাজনৈতিকভাবে সমালোচনা হয়েছে। এবং বিএনপির মধ্যে নিজেদের মধ্যে আধিপত্যকে নিয়ে তাদের অনেক লোককেই তারা পত্রিকার ভাষ্যমতে তারা হত্যা করেছে।
জামাত কিন্তু বিএনপির মতো ওই ধরনের সংগঠন না। জামাত অনেকটা আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করে, তাদের জিনিসটা আপনি বুঝতে পারবেন না। যেমন তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক বিশ্ববিদ্যালয়ের ভিসি তারা তাদের লোক পছন্দের লোককে বসিয়েছে, অনেক ব্যাংকের পরিচালনা পর্ষদে তাদের লোক বসিয়েছে, অনেক জেলাতে তাদের পছন্দের মতো ডিসি বসিয়েছে, এসপি বসিয়েছে, বিভিন্ন সচিবালয়ে তাদের পছন্দের লোক বসিয়েছে। সেটা কিন্তু জনগণের নজরে আসে না, জনগণ বুঝতেও পারে না। এবং আমার নির্বাচন কমিশনকে নিয়েও সন্দেহ হয়, অনেকেই এই কথা নিয়ে আলোচনা করছেন। আপনি দেখেন 2016 সনে ফুলকোর্ট সভা ডেকে দাঁড়িপাল্লাকে বিচার বিভাগের জন্য সংরক্ষিত করা হলো। জামাতের নিবন্ধন ফিরে পাওয়ার পরে নির্বাচন কমিশন 2016 সনে যে ফুলকোর্ট সভার যে সিদ্ধান্ত, সেটা কোনো পরোয়া করছে বলে আমি মনে করি না। নির্বাচন কমিশন জামাতকে দাঁড়িপাল্লা দিয়ে দিয়েছে। আমি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির একজন সদস্য, আইনজীবী সমিতির একটা গেঞ্জি আমি সবসময় পড়তাম, যেখানে বিচার বিভাগের প্রত্যেক দাঁড়িপাল্লা দেওয়া আছে। আমি এটা নিয়ে হাঁটলে অনেকে বলে আপনি কি জামাতে যোগ দিলেন। তাহলে আজকে বিচার বিভাগের যে প্রতীক, সেই প্রতীকটার একটা গেঞ্জি আইনজীবী সমিতি চাঁদপুর জেলা, সেটা পরে প্রকাশ্যে চলাফেরা করাটা দায় হয়ে গেছে। এই কারণে আমার কাছে মনে হচ্ছে নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট। এবং বর্তমানে যে সাধারণ প্রশাসন আছে, যদি সাধারণ প্রশাসনকে ঢেলে সাজানো না হয়, ব্যাপক রদবদল করা না হয়, নিরপেক্ষ ব্যক্তি জানানো না হয়, তাহলে আগামী নির্বাচনও আমাদের একই অবস্থা দেখা যাবে। সবচেয়ে আরও আশ্চর্যের বিষয়, আমাদের যেই আইন উপদেষ্টা আসিফ নজরুল, উনি গতকালকে যে স্টেটমেন্টে কথা বলছেন, আমি খুব অবাক হয়েছি। উনি একজন দলীয় রাজনৈতিক ব্যক্তির মতো কথা বলছেন। কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটাকে বলা হয় নিরপেক্ষ সরকার, তারা কোনো দলের পক্ষে না। কিন্তু আমরা দেখলাম আসিফ নজরুল স্যার, উনি যে কথাটা বলছেন, এটা একজন দলীয় নেতার মতো কথা বলছেন। আমার মনে হয় এই সরকারের উপর আস্থা রাখার কোনো সুযোগ নেই। তার আগে আরেকজন উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সে বলছে জাতীয় পার্টির অফিসে যে হামলা হয়েছে, যে ধরনের ঘটনা ঘটেছে, এটাকে মব বলা যাবে না, এটাকে রাজনৈতিক কর্মসূচি বলতে হবে। আমাদের অফিসটাকে গত 1 বছরে 4বার হামলা বা 5বার হামলা করা হলো, 3বার আগুন দেওয়া হলো। এই ঘটনাকে উনি মব বলতে রাজি না, উনি বলতেছেন এটা রাজনৈতিক কর্মসূচি। কিন্তু জাতীয় পার্টি যদি কারো অফিসে গিয়ে হামলা করতো অথবা হামলা করতো, তাহলে সেটাকে উনি কী বলতেন, সেটাকে হয়তো উনি ওনার মধ্যে বলতেন। এই জন্য এই সরকারের প্রতিও আমার জনগণের আস্থা আছে বলে, এবং সরকার আগামী নির্বাচনে একটি সুষ্ঠু নির্বাচন করবে নিরপেক্ষভাবে, সেটা আমি মনে করি না। যাই হোক, রাজনীতিতে আরেকটি চমকপ্রদ বিষয় হলো আওয়ামী লীগের ফিরে আসা। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, না হয় জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসবে। এই কথাটা বলে গত কয়েক মাস রাজনৈতিক মাঠ খুব উত্তপ্ত। এবং সেটাকে কেন্দ্র করে আমি জানি না কোন হিসাবে ভিপি নূর, আমি ওনাকে অনেক ভালোবাসি, এবং 2018 সন থেকে ছাত্রলীগ দ্বারা যত জায়গায় সে নিগৃহীত হয়েছে, আমি সকল বিষয়ের প্রতিবাদ করেছি। সে কোন কৌশলে অথবা কোন হিসেবে এই দায়িত্বটা কাঁধে তুলে নিল, সেটা আমার বোধগম্য নয়। ডাকসু নির্বাচনও তার যেই কর্মী সমর্থক যারা নির্বাচনে ছিল, তারা কেউ ভালো ভোট পেয়েছে বলে আমি মনে করি না, দেখি না। এবং যদি বিএনপির ভুল থাকে, সেক্ষেত্রে বিএনপি প্যানেলকে ভোট না দিল, সেখানে উমুমা পাতামা ছিল, সেখানে ভিপি নূরের প্যানেল ছিল, সেখানে বৈষম্য বিরোধী প্যানেল ছিল, তাদেরকে কেন ভোট দেওয়া হলো না? আসলে ভোটটা কতটুকু সঠিক হয়েছে সেখানে বিষয়। যাক, যে প্রসঙ্গটা আওয়ামী লীগ ফিরে আসতে পারে, এই ট্যাগ দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার একটা পায়তারা করতেছে। কারণ জামাত বুঝে গেছে এই ধরনের একটা কৌশলে খেলা না খেললে তারা আগামী নির্বাচনের মাঠে থাকতে পারবে না। কিন্তু গতকালকে মির্জা আব্বাস বললেন ছাত্রলীগ জামাতকে ভোট দিয়েছে, তাহলে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ কি জামাত হয়ে ফিরে আসছে? অনেকটা তাই। জামাত নেতার আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া এবং ছাত্রলীগ থেকে বেরিয়ে আসা, শিবির বর্তমান শিবির ছাত্রলীগ বেরিয়ে আসা, তারা নির্বাচনে ডাকসু নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করা, এখানে সন্দেহের সৃষ্টি করে। যেহেতু বর্তমান যে ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচিত হলেন, উনি দীর্ঘদিন ছাত্রলীগের মধ্যে ছিলেন। ছাত্রলীগের সবার সাথে ওনার একটা সম্পর্ক আছে, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে সব ওনার সম্পর্ক আছে, এবং শেখ হাসিনার সাথেও তার ছবি আছে। সেক্ষেত্রে তাদের একটা
নেটওয়ার্ক থাকতে পারে। আমি মনে করি জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে ক্ষমতা যাওয়ার একটা অন্যতম শক্তি। বাংলাদেশের মানুষ এখন সরকারের একমাত্র বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে মনে করে, এবং সেক্ষেত্রে বিএনপি এবং জামাতকে সরকার বিরোধী মনে করে না। এনসিপি নুরুল তো নাই বললাম, তারা মনে করে, জনগণ মনে করে বিএনপি এবং জামাত বর্তমান সরকারের সহানুভূতিতে আছে, সরকারের সকল সুযোগ সুবিধা তারা ভোগ করতেছে। সেক্ষেত্রে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে মানুষ প্রধান বিরোধী দল হিসাবে, সরকারের বিরোধী দল হিসাবে মনে করে। সেক্ষেত্রে এই নেগেটিভ ভোটগুলো তৈরি হয়, তাহলে জাতীয় পার্টি আগামী নির্বাচন চমক দেখাবে। এই ডাকসু নির্বাচন জাতীয় ছাত্র সমাজের প্যানেল জমা দিতে দেওয়া হয়নি। আমি যতটুকু জানছি জাতীয় ছাত্র সমাজ চেষ্টা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যানেল দেওয়ার জন্য, কিন্তু ওই আওয়ামী ট্যাগ দিয়ে এমনভাবে কোণঠাসা করা হয়েছে জাতীয় ছাত্র সমাজ প্যানেল দিতে পারেনি। যেখানে জাতীয় পার্টির অফিসটা রক্ষা করতে গিয়ে হিমশিম খেতে হয়, সেখানে প্যানেল দেওয়া তো দূরের কথা। যে আমার কথাগুলো, আমার অনুভূতিগুলো, আমার ভাবনাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আওয়ামী লীগ কাদের মাধ্যমে ফিরে আসতে পারে? বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের বর্তমান শেখ হাসিনার শাসনে অনেক ভুল ছিল, অন্যায় ছিল, আমি স্বীকার করি। কিন্তু সেই জন্য আওয়ামী লীগকে ঢালাওভাবে দোষারোপ করা, মুক্তিযুদ্ধকে নিয়ে প্রশ্নবিদ্ধ করা এবং মুক্তিযোদ্ধাদেরকে অপমান অপদস্থ করা, এটা তো কেউ মানতে পারবে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মুক্তিযুদ্ধের অন্যতম দাবিদার দল বিএনপি, তার দলে মুক্তিযোদ্ধাদেরকে রক্ষা করতে পারতেছে না। জনগণ এসব বিষয় খেয়াল রাখছে। হয়তো অপকৌশলে এই নির্বাচনটা জামাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা করে নিয়েছে, হয়তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হচ্ছে, সেখানে একই ফলাফল ঘটতে পারে। কিন্তু জাতিকে ভাবতে হবে, সবাইকে ভাবতে হবে। রাজনৈতিক দলগুলো আছে যারা এই দেশের অস্তিত্বের সাথে জড়িত এবং ও দেশের অস্তিত্বের সাথে জাতির অস্তিত্ব জড়িত, তাদেরকে ভাবতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের পরে পাকিস্তান জামায়াত ইসলাম শিবিরকে অভিনন্দন জানিয়েছে। আপনারা খেয়াল করেন, এর আগে পাকিস্তানি এক খেলোয়াড় জামাতের শিবিরের প্যানেলকে তাদের প্যানেল বলে ঘোষণা দিয়েছেন। আপনাদেরকে এগুলা মাথায় রাখতে হবে। যদি জামাত কোনোভাবে সুযোগ পায়, তাহলে এই দেশটা আর দেশ থাকবে না, হয়তো এই দেশটা পূর্ব পাকিস্তান হয়ে যেতে পারে। আমরা 30 লক্ষ শহীদের রক্ত, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ অর্জিত হয়েছে। অনেক পঙ্গু মুক্তিযোদ্ধা এখনও বেঁচে আছেন, অনেক মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন। তাদের সাথে যাতে বেইমানি করা না হয়। সবাইকে আগামী দিনের জন্য, দেশ রক্ষার জন্য এই যে অপকৌশলবাদীদের প্রতি থেকে সাবধান থাকতে হবে। তারা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে, অথচ রাষ্ট্রধর্ম যখন ইসলাম করা হয়, তখন জামাত ইসলাম রাষ্ট্রধর্ম ইসলাম করার বিরুদ্ধে হরতাল করেছে। তারা কখনোই ইসলামিক দল না, ধর্মকে তারা ব্যবহার করছে যাতে আগামীতে তারা মানুষকে বিভ্রান্ত করতে পারে। জাতিকে সাবধান হতে হবে। এবং বর্তমান সময়ের যে বৃহৎ দল বিএনপি ধরে নিয়ে বসেই আছে, তারা ক্ষমতা যাবে। এখান থেকে বিএনপিকে শিক্ষা নিতে হবে। যদি আওয়ামী লীগের পরে জাতীয় পার্টিকে কোনোভাবে কোণঠাসা করা, মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে দেশের জন্য সমূহ বিপদ, এবং এই বিপদ থেকে কেউ রক্ষা পাবে না। যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেন, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।